চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল ও সেন্ট্রাল প্রাইমারি ও আপার প্রাইমারি সকল টেট প্রার্থীকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব সুন্দরভাবে প্রিপারেশান নিচ্ছ টেটের জন্য। এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। যতটা সম্ভব বিষয়বস্তু আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ক্লাস তোমাদের ভালো লাগবে এবং খুব উপকারেও আসবে। যদি এই ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, কারণ পাশের বেল আইকনটি প্রেস না করলে পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান তোমরা কিন্তু পাবে না। লাইভ ক্লাস করতে হলে মূলত তোমাদের গুগল মিটে ক্লাস করতে হবে এবং সেই গুগল মিটে ক্লাস করার ক্ষেত্রে যে নাম্বার দেওয়া আছে তাতে নির্দ্বিধায় নিঃসংকোচে যোগাযোগ করতে পারো এবং সেই গুগল মিটের ক্লাস রেকর্ডিং করে সেই রেকর্ডেড ভিডিও ইউটিউবে আপলোড করা হয়, যাতে তোমরা রিভিশনের সুযোগ পাও, অর্থাৎ পুনরায় ভিডিওটি দেখে রিভিশন করতে পারো। তাই আমরা আজকে বাংলা পেডাগজির কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর আমরা আলোচনা করব, যা তোমাদের চিন্তাকে আরও সক্রিয় করবে, তোমাদের চিন্তন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে, ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ারকেও আরও বাড়িয়ে তুলবে। তাহলে চলো আজকে বাংলা পেডাগজির কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করা যাক, কেমন? শিক্ষার্থীদের জাগরিত হয়, রসচেতনা, উচ্চারণটা রসচেতনা হবে। শিক্ষার্থীদের রসচেতনা জাগরিত হয় কবিতা পাঠে, গদ্য পাঠে, গল্প পাঠে, কোনোটিই নয়। যারা আপলোডেড ভিডিও দেখছো তাদের জন্য বলছি, তারা অবশ্যই প্রশ্নটি শেষ হলে পজ করে নিজেরা উত্তরটা চিন্তা করে নেবে, তারপরে আবার প্লে করে পুনরায় ভিডিওটি দেখবে, কেমন? কি বলছো? গল্প পাঠে। গল্প পাঠে। দেবব্রত কি বলছো? গল্প পাঠে। তাপস কি বলছো? গল্প পাঠে স্যার। এটা কবিতা পাঠে হবে, মানে যখন পৌলমী আর দেবব্রত রস আস্বাদন করা যায়, রস আছে, এবারে আমাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা ধরে নিতে হবে, সেখান থেকে বেছে নিতে হবে, ঠিক আছে? এবারে আলোচ্য বিষয় হচ্ছে যে গল্প পাঠ গদ্য পাঠের থেকে কবিতার সঙ্গে রসচেতনার বিষয়টা বেশিভাবে যায়, আমাদের এটা মাথায় রাখতে হবে। অবশ্যই গদ্যের ক্ষেত্রেও রসের ব্যাপার আছে, গল্পের ক্ষেত্রেও আছে, কিন্তু কবিতার ক্ষেত্রে সেটা বেশি যায়, তাই কি? মানে তাপস আমি কি ভুল বলছি, কি মনে হয়? না, ঠিক বলছেন। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েটের দিক থেকে, মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটের দিক থেকে আমাদের কবিতা পাঠটাকেই গ্রহণ করতে হবে। ওই জন্যই আমি প্রথমে পৌলমী, তারপরে দেবব্রত এবং শেষে তাপসকে জিজ্ঞাসা করলাম। তাহলে এটা কবিতা পাঠে রাখতে হবে, ঠিক আছে? পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি হিসেবে প্রাথমিকভাবে বিবেচিত হবে পুস্তকের মান, পুস্তকের বহিরঙ্গের আকার, পরিষ্কার ছাপা ও মুদ্রণ, পুস্তকের দাম। সহজ সহজ হয়ে গেছে অপশনগুলো। পুস্তকের মান। ঠিক আছে। ভিন্নভাষী একজন শিক্ষার্থীর কাছে শিক্ষকের গ্রহণযোগ্যতা নির্ভর করে শিক্ষকের ব্যক্তিত্বের উপর, শিক্ষকের নির্দেশদানের ভাষার উপর, শিক্ষকের শিক্ষার্থীর সাথে ভাব বিনিময়ের প্রচেষ্টার উপর, শিক্ষকের বন্ধুত্বপূর্ণ আচরণের উপর। বলো এবার, এখানে সব অপশন ঠিক। সি এরটা হবে স্যার, শিক্ষকের শিক্ষার্থীর সাথে ভাব বিনিময় প্রচেষ্টার উপর। নেক্সট, সি। দেবব্রত? ডি মনে হচ্ছে, বন্ধুত্বপূর্ণ আচরণের উপর। আচ্ছা, চন্দ্রশেখর বলছে ডি। আরে দেবব্রত কি ইশারা পাচ্ছি না তো। আচ্ছা, অপশনটা আমরা দেখে নিই। উত্তর সি হবে। কারণ কি, এখানে আমি একটু বলে দিই। ঠিক আছে, শিক্ষক মহাশয় বন্ধুর মতো আচরণ সবসময় করে যাচ্ছে, কিন্তু সেটা তো শিক্ষক মহাশয়ের সঙ্গে কাম্যের বিষয়, সবসময় কাম্যর বিষয় নয়। কখনো তাকে সহযোগী হতে হবে, সহযোগী হয়েও তিনি শিক্ষার্থীর কাছে গ্রহণযোগ্য হতে পারেন। শিক্ষার্থীর ব্যক্তিত্ব ভালো, পড়ানো ঠিক মতো পাঠদান করতে পারছেন না, সেখানেও কিন্তু সার্বিক দিক থেকে গ্রহণযোগ্যতা আসবে না। নির্দেশদানের ভাষার উপর, ভালো ভালো ভাষা ইউজ করে টিচিং দেওয়া হচ্ছে, কিন্তু না, শিক্ষার্থীর সাথে ভাব বিনিময়ের উপর, ভাব বিনিময়ের প্রচেষ্টার উপর। ভাব বিনিময়ের প্রচেষ্টা যখন টার্মটা চলে আসছে, তখন শিক্ষার্থীর চাইল্ড সাইকোলজি বিষয়টা চলে আসছে, তাদের আগ্রহ, তাদের প্রবণতা, তাদের মনোভাব, বিষয়টা কোন জায়গায় লুকিয়ে আছে ভাবো একবার। শিক্ষার্থীর আগ্রহ, মনোভাব, প্রবণতা যখন চলে আসছে, তখনই কিন্তু শিক্ষক মহাশয়ের সঙ্গে শিক্ষার্থীর ভাব বিনিময়ের জায়গাটা অনেক ফলপ্রসূ হবে, হবে কি না? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে হচ্ছে এটা সি, শিক্ষকের শিক্ষার্থীর সাথে ভাব বিনিময়ের প্রচেষ্টার উপর। অর্থাৎ এখানে সবকিছু শিক্ষক আদর্শ শিক্ষক হিসেবে যা গুণ থাকার দরকার, সেই গুণটা এর মধ্যে অন্তর্নিহিত। ক্লিয়ার? নেক্সট যাই, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। পঠন এবং শিখনের সময় স্মৃতি থেকে শব্দ খুঁজে নেওয়াকে কি বলে?
অডিটরি স্কিল, ওয়ার্ড রিট্রাইভাল, আর্টিকুলেশন, ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং। অডিটরি স্কিল। এটা হচ্ছে মেনলি ইংলিশের কোশ্চেন ছিল, ঠিক আছে? প্রশ্নটাকে তো আমি বাংলা করেছি, কিন্তু অপশনটাকে বাংলা করতে গেলে এরকম আসবে: শ্রবণজাত দক্ষতা, ওয়ার্ড রিট্রাইভাল মানে হচ্ছে কোনো কিছু হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলাটাকে মানে খুঁজে নেওয়া, এরকম ব্যাপারটা। আর ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং মানে তো শব্দের বোঝা। আর্টিকুলেশন মানে অ্যাপ্রোপ্রিয়েট বাংলা হবে, এটা মনে করতে পারছি না কি হবে আর্টিকুলেশনটা। এটা বাকিরা কে কি বলছো বলো, তাহলে আমি বলছি, যে বিষয়টা বুঝিয়ে দিলে মাথায় ঢুকে যাবে। রিট্রিভারই হবে, খুঁজে নেওয়া। ওয়ার্ড রিট্রাইভাল হবে। কেন হবে? তোমরা যখন ফোন ইউজ করো তখন তো এটা ভালোভাবেই জানবে, কোনো কিছু জিনিস হারিয়ে টারিয়ে গেলে রিট্রাইভ করার কথা বলে, একটা অপশন থাকে। সেরকম যখন কোনো কিছু স্মৃতি থেকে খুঁজে নিতে হয়, স্মৃতি তো সবসময় একবারে সচেতনভাবে থাকে না। যখন আমরা চাইল্ড সাইকোলজির আলোচনা করছিলাম তখন বলেছিলাম যে একটা আমাদের ওই কি বলে, চেতনার যে জায়গা থাকে, একটা সচেতন থাকে, একটা অবচেতন থাকে, আর একটা অচেতন জায়গা থাকে। যেমন স্মৃতির ক্ষেত্রেও কিছু স্মৃতি যেগুলো জলজল করতে থাকে, কিছুটা ঝাপসা পড়ে যায়, কিছু আবার ভুলেও যায়, ঠিক আছে? তো সেই ভুলে যাওয়া থেকে আমাদেরকে খুঁজে বের করে নিতে হয়, পরিস্থিতি এলে সেটা আমাদের খুঁজে বের করতে হয়। তো সেই জন্য এটা ওয়ার্ড রিট্রাইভাল হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, গ্রহণমূলক অসঙ্গতির অপর নাম কি? গ্রহণমূলক অসঙ্গতির অপর নাম: বিকাশমূলক অসঙ্গতি, বোধমূলক অসঙ্গতি, দৃষ্টিমূলক অসঙ্গতি, জ্ঞানমূলক অসঙ্গতি। বোধমূলক অসঙ্গতি। পৌলমী বললো বোধমূলক, বাকিরা কে কি বলছো বলো? জ্ঞানমূলক অসঙ্গতি, জ্ঞান। আচ্ছা, জ্ঞান বলছে, তারপরে বলো। বলে দিন, বাকিদের মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। মনে হচ্ছে আমি আজকে সেই এমনিতেই জন্য, নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ সেই জন্য আমি মানে ইয়ে করলাম, নেক্সট করলাম, আর তুমি বলছো। এটা হবে বোধমূলক অসঙ্গতি, ঠিক আছে? বিকাশমূলক তো হবেও না, দৃষ্টিমূলক হবে না। তবে জ্ঞানমূলকের জায়গাটা যখন আসবে তখন কনফিউশন তৈরি হবে। কিন্তু যখনই শুধু বলে দিচ্ছে যে জ্ঞানমূলক, জ্ঞানমূলক বলে দিলে যখন কগনিশনের ব্যাপারটা চলে আসে না, তখন একটা কোনো নেতিবাচক বিষয়ের কথা বলা হয়ে যাচ্ছে, মানে নেতিবাচক ভাব প্রকাশ পেয়ে যাচ্ছে। যখন উপলব্ধির বিষয় চলে আসছে বা বোধের বিষয় চলে আসছে, তখন কি হচ্ছে, সবগুলোকে একত্রিত করে একটা ওভারঅল মানে ব্রড কনসেপ্ট এখানে চলে আসছে। সেই জন্য গ্রহণমূলকটা বোধমূলক হবে, যেটা উপলব্ধি করা, এই বিষয়টা। শিশুদের দোষমুক্ত উচ্চারণের জন্য কার গুরুত্ব সবচেয়ে বেশি হওয়া উচিত? গৃহের, পরিবেশের, বিদ্যালয়ের? শিশুর দোষমুক্ত উচ্চারণের জন্য কার গুরুত্ব সবচেয়ে বেশি হওয়া উচিত? গৃহের, পরিবেশের, বিদ্যালয়ের? এবারে অপশন দেখো। দোষমুক্ত উচ্চারণ, স্যার অপশন বি। ক এবং গ। আচ্ছা, নেক্সট। ক ক দুটাই হবে। উত্তরে যাচ্ছি, অনলি গ হবে। কেন অনলি গ হবে? আমি জানি এটা কনফিউশনে পড়বে। তার কারণটা হচ্ছে, গৃহ পরিবেশ হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে বিভিন্ন আঞ্চলিক দোষে দুষ্ট থাকে। গৃহ পরিবেশ হচ্ছে আঞ্চলিক দোষে দুষ্ট থাকে। উচ্চারণ গৃহ পরিবেশে সঠিকভাবে হয় না। কেন হয় না? না, গৃহ পরিবেশে মাতা পিতা অনেক সময় কি হয়, যে অঞ্চলের মানুষ সেই অঞ্চল অনুযায়ী যেভাবে উচ্চারিত হয়ে আসে সেই বিষয়গুলোকে সেইভাবে উচ্চারণ করে। কিন্তু বিদ্যালয়ে শিক্ষক মহাশয় কি করেন, সঠিক উচ্চারণটা শেখান। এবং বিদ্যালয় পরিবেশে শুধু সঠিক উচ্চারণ শেখানোর বিষয়টাও নয়, এখানে উভয়মুখী প্রক্রিয়াটা সঠিকভাবে চলতে থাকে। এই জন্য শুধুমাত্র বিদ্যালয় হবে, এটা গৃহের হবে না। গৃহের আর বিদ্যালয়ের মধ্যে কনফিউশন আসা স্বাভাবিক। যখন আমি অপশন দেখেছিলাম আমারও এসেছিল, কিন্তু পরে আমি যখন দেখলাম যে না শুধুমাত্র বিদ্যালয়ের দেওয়া আছে, তখন বিষয়টা যখন আমি অ্যানালাইজ করে দেখলাম যে হ্যাঁ, গৃহ কি হতে পারে, আঞ্চলিকতা দোষে দুষ্ট হতে পারে, যেটা উচ্চারণের দোষমুক্ত উচ্চারণের অ্যাপ্রোপ্রিয়েট জায়গা নাও হতে পারে। হবে না বলছি না, নাও হতে পারে, মানে একটা দোনামোনা ভাব থেকে যাচ্ছে। বুঝতে পারলে তো? এটা শুধুমাত্র গ হবে। ক্লিয়ার? হ্যাঁ কি না? নেক্সট যাচ্ছি। ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য হলো ঠিকমতো গুছিয়ে কথা বলা, ভালোভাবে পড়তে পারা, চিন্তাকে বাণীমূর্তি দেওয়া, পঠন ও লিখনে দক্ষতা অর্জন করা। ও শিক্ষণী পঠন ও লিখনে দক্ষতা অর্জন করা। আচ্ছা, নেক্সট আর কে কি বলছে শুনে নি। ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য পঠন ও লিখনে দক্ষতা অর্জন করা, এটা করলে বাকিগুলো তো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আর কেউ কিছু বলবেন? অনুমতি দেওয়া, গোয়ের কাছে মনে হয়।
তাপসের কথাগুলো শুনলাম কিন্তু অস্পষ্ট এলো। স্যার ও গয়েরটা গ- বলছে গ চিন্তাকে বাণী মূর্তি দেওয়া। চিন্তাকে বাণী মূর্তি দেওয়া, আমরা অপশনটা দেখে নিই এবার। চিন্তাকে বাণী মূর্তি দেওয়া, কারণ শিক্ষার্থীর মধ্যে যখন চিন্তার সঠিক চিন্তনটা যখন সঠিক হবে তখন সে ঠিক মতো গুছিয়ে কথা বলতেও পারবে, ভালোভাবে পড়তেও পারবে, পঠন ও লিখনে দক্ষতা অর্জনও করতে পারবে। স্যার, আমি তো চিন্তাটা ওটাই বলতে বলছি যতক্ষণ যে পঠন ও লিখনে দক্ষতা অর্জন করলে সে চিন্তাকে বাণী মুক্তি দিতে পারবে। না, তার আগে চিন্তন আসবে। চিন্তা না করলে সে লিখবে কি করে? চিন্তন না করলে সে লিখবে কি করে? দেবব্রত, জায়গাটা বোঝো। দেবব্রত, চিন্তা না করলে, চিন্তা করলেই যে লিখতে পারবে তার তো কোনো গ্যারান্টি নেই। তুমি যখন কোনো কিছু অ্যান্সার লেখো বা যা কিছুই লেখো না কেন, তোমাকে আগে চিন্তন করতে হবে। অর্থাৎ চিন্তনটা যতক্ষণ না সঠিকভাবে হচ্ছে ততক্ষণ তুমি কোনো কাজটিই করতে পারবে না। বুঝতে পারলে? তারপর সেটা বলেছে ওইটাই ঠিক আছে। পৌলমী, বুঝতে পারলে বিষয়টা কি বললাম? কোনো কিছু কাজ করার আগে আমাদের চিন্তনটাকে সঠিকভাবে কার্যকরী করতে হয়। চিন্তন সঠিকভাবে কার্যকর হলে তবেই সব আমরা কাজ সঠিকভাবে করতে পারি। আরে হ্যাঁ না না রিপ্লাই করো, আমি তো তোমাদের হ্যাঁ না নায়ের অপেক্ষায় হ্যাঁ আছি। স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। দেবব্রত, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, স্যার। ঠিক ঠিক ঠিক। নেক্সট যাচ্ছি। হ্যাঁ, শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন শিক্ষণ প্রক্রিয়াকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য শিক্ষককে বিষয়বস্তু সম্পর্কে জানতে হবে, অভিনয় জানতে হবে, শৃঙ্খলা সম্পর্কে জানতে হবে, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। আমার স্যার ডি মনে হচ্ছে। ডি। আচ্ছা, দেবব্রতর ডি মনে হচ্ছে। ওই শ্রেণীকক্ষে ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। অপশন এ। অপশন এ। আচ্ছা, তারপর এ স্যার, এ। সবাই ফেসে গেলে এই কোশ্চেনটা। আরো একবার কোশ্চেনটা পড়ো ভালো করে। শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন শিক্ষণ প্রক্রিয়াকে আরো আকর্ষণীয় করে তোলা। তাহলে অভিনয় হবে, সম্পর্কে জানতে হবে। অবশ্যই অভিনয় জানতে হবে। আমার পাঠদান প্রক্রিয়া চলছে, শিক্ষক মহাশয়ের বিষয়বস্তু সম্পর্কে জানতে তো অবশ্যই হবে, কিন্তু অনেকে শিক্ষক মহাশয় এরকম আছেন যে বিষয়বস্তু সম্পর্কে অগাধ জ্ঞান, সঠিকভাবে উপস্থাপন করতে পারছেন না। শৃঙ্খলা মানে ডিসিপ্লিন, ক্লাসের মধ্যে ডিসিপ্লিন বজায় রাখা। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা মানে ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে হবে। কিন্তু অভিনয় যদি শিক্ষক মহাশয় করতে পারেন সেখানে অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে প্রক্রিয়াটা। বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এবারে নেক্সট যাচ্ছি। হ্যাঁ, আর কয়েকটা আছে। লেখার আগ্রহ বাড়ালে ভাষা আরো মসৃণ হবে, লাবণ্যময় হবে, সুন্দর ও পরিচ্ছন্ন হবে, যুক্ত বর্ণ সুশ্রী হবে। সুন্দর ও পরিচ্ছন্ন হবে। সুন্দর ও পরিচ্ছন্ন হবে। নেক্সট, আর কে কি বলছো? অপশন ডি কি হতে পারে? যুক্ত বর্ণ সুশ্রী হবে। যুক্ত বর্ণ সুশ্রী হবে, এটা অপশনের মধ্যে আসবে কেন? যুক্ত বর্ণ লেখার আগ্রহ বাড়ালে যুক্ত বর্ণ সে যদি সুন্দর ও পরিচ্ছন্ন ভাবে লেখে সেখানে তো যুক্ত বর্ণ অটোমেটিক চলেই এলো। ভাষা আরো মসৃণ হবে। আর লাবণ্যময় মানেটা কি স্যার? মানেটা কি? লাবণ্যময় মানেই জানি কি স্যার? লাবণ্যময় মানে হচ্ছে সুন্দর, লাবণ্য একজন নারীকে মেকআপ টেকআপ করে গহনা গাটি পরিয়ে দিয়ে, মানে অলংকার পরিয়ে দিয়ে তাকে লাবণ্যময়ী করে তোলা। সেরকম ভাষাকেও সেভাবে আলংকারিক দিক থেকে, শব্দ চয়নের দিক থেকে, সব দিক থেকে করে তোলা। হ্যাঁ, রিফ্রেশ বলে যেটাকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা হবে সুন্দর ও পরিচ্ছন্ন। একবারে সোজা সাপটা উত্তর। ভাষা আরো মসৃণ হবে, লাবণ্যময় হবে, যুক্ত বর্ণ সুশ্রী হবে। জিনিসগুলো তো কেমন একটা আমার মানে অপশনটা তো শুনতেই একটা কেমন লাগছে। যুক্ত বর্ণের তো প্রসঙ্গ এই কারণেই আসবে না যে লেখার আগ্রহ বাড়ালেই যে যুক্ত বর্ণ সুশ্রী হবে তা নয়। যুক্ত বর্ণ মানে কি? কয় তো কিভাবে লিখতে হয়, ক্ষীয় কিভাবে লিখতে এখন হয়, কয় নিয়ম চেঞ্জ মূর্ধন্য হয়ে গেছে। নিয়ম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ক্ষীয়র কি নিয়ম চেঞ্জ হয়েছে? কয় মূর্ধন্য কি লেখা হয়? আচ্ছা, ছোট বানান বড় বানান নাকি চেঞ্জ হয়ে গেছে? ছোট না, এখন ছয়কার টয়কার লিখতে হবে, ছয়কার ট লিখলে আর হবে নি? না, ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে শিথিল করে দেওয়া হয়েছে। লেখা হবে না তা নয়, নিয়মটা শিথিল করে দেওয়া হয়েছে। যেমন শ্রেণী বানান কিন্তু অরিজিনালি দীর্ঘিকার লেখা, এখন বলছে হস্যইকারও হ্যাঁ, লিখতে পারো। দীর্ঘই তো। এখন বলছে হস্যইকারও লিখতে পারো।
হ্যাঁ স্যার, এখন বাংলায় অনেক হর্ষদ্বীপ বইয়েও তো রাখার কোনো হর্ষইকার দরকার আছে। নেই। হ্যাঁ, তো ওই জন্য মানে শিথিল করে দেওয়া হয়েছে, সেটা শিক্ষার্থীদের হ্যাঁ, সুবিধার জন্য। বাংলায় বাংলায় হর্ষইকার দীর্ঘটা কে আর দীর্ঘ করে বলে স্যার? আরে যেগুলাই দীর্ঘ একদম। আছে সেগুলো কি দীর্ঘ ই আর কে বলে? ট্রেন ই এরকম করে কেউ বলে কি আর? আচ্ছা, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতি মনোবিজ্ঞানের কোন নীতিকে অনুসরণ করে না? অপশন সি। অপশন সি হবে এটা। তার কারণটা হচ্ছে কি, আমরা যে কোনো জিনিস জানা এটাই থেকে সহজে অজানা বেকার করতে, লাগছে। মূর্ত থেকে বিমূর্ততে যাই, সহজ থেকে জটিলে যাই, হ্যাঁ, কিন্তু এটা সমগ্র সকলে থেকে অংশে আসি, সেটা আমরা উল্টে দিয়েছি, অংশ থেকে এটার মানেটা কি? মানে এই এই এটার মানেটা কি? অংশ থেকে সমগ্র মানে? সমগ্র থেকে অংশ মানে আমরা একটা সাধারণভাবে বোঝার চেষ্টা করো। আমরা প্রাণী সম্পর্কে জানছি, ঠিক আছে? ঠিক আছে, প্রাণী সম্পর্কে জানার পরে এবারে আমরা জানছি প্রাণীর মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে। কোনটা সরীসৃপ, কোনটা স্তন্যপায়ী, কোনটা চতুষ্পদী। বুঝতে পারলে বিষয়টা কি বলতে চাইছি? প্রাণীটা সমগ্র অংশ, সমগ্র, তার থেকে এবারে ছোট 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 অংশে চলে যাচ্ছি, না বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমরা বাক্য কাকে বলে জানলাম, যে এবারে ভাষা বিজ্ঞান দিয়ে বলি, মাতৃভাষা দিয়ে বলি, বাক্য কাকে বলছে না এক বা একাধিক পদের সমন্বয়ে, না এক বা একাধিক পদকে যদি সুসামঞ্জস্যভাবে পাশাপাশি বসিয়ে মনের ভাব সঠিকভাবে সম্পূর্ণ করা যায়, সেটাই বাক্য। এবারে এই যে পদের সমন্বয়, এবারে পদের সম্পর্কে জানছি কি কি পদ আছে, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয়, ক্রিয়া। মানে প্রথমে জেনে নিলাম বাক্যে পদ বসে, এবারে পদটা সামগ্রিকভাবে জেনে নিলাম যে পদ বসে, এবারে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে চলে যাচ্ছি যে কি কি পদ বসে। দেবব্রত বুঝতে পারলে বিষয়টা? দেবব্রত, হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আজ তাহলে এই পর্যন্ত থাক। আশা করি ক্লাসটি তোমাদের খুব ভালোও লেগেছে এবং আশা করি ভবিষ্যতে প্রাইমারি টেট বলো বা আপার প্রাইমারি টেট, সেটা ডাব্লিউবি টেট বলো, সেন্ট্রাল টেট বলো, যাই দাও না কেন, সেক্ষেত্রে উপকারেও আসবে। আর যদি ক্লাসটা সত্যিই ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো, কারণ পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান বেল আইকন প্রেস না করলে কিন্তু কেউ পাবে না। কারণ একটা ধারাবাহিকভাবে আমি পড়াশুনোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এবং চেষ্টা করছি যাতে কোনো জায়গা বাদ না পড়ে যায়। তো সেই সঙ্গে অবশ্যই ক্লাসটি বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, যাতে বন্ধুরাও উপকৃত হতে পারে। কেমন? আর সবার শেষে বলি, সবাই খুব ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও, জীবনে সফল হও, ঠিক আছে? তোমাদের সঙ্গে ক্লাস করে আমারও খুব ভালো লাগে, বা ভালো লাগছেও, ইন্টারাকশান খুব সুন্দর হয়। আর সব কিছুর শেষে বলি, তোমাদের জন্য আমার শুভকামনা রইল। কেমন?